সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সাথে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন কলামিস্ট এবং নিরাপত্তা বিশ্লেষক জিয়াউদ্দিন আহমেদ, বাম দিকে আছেন রাজনৈতিক বিশ্লেষক সাইদ ইকবাল মাহমুদ টিটো। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 14 আগস্ট 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 6 মাসে 452 শিক্ষার্থী হল ছেড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। 2011 নিয়োগে দলীয় বিবেচনার কারণে প্রতিষ্ঠানগুলো কার্যকর হয় না। 2012 টেলিফোনে আড়ি পাতা দফতর হচ্ছে। 2013 সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় যে কোনো দিন। 2014 সাংবাদিকদের অনৈক্যের সুযোগে গণবিরোধী নীতিমালা বিএনপি। 2015 50,000 রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্টে। 2017 বাংলাদেশ সীমান্তে ভারত অত্যাধুনিক ইসরায়েলি সুরক্ষা ব্যবস্থা বসাচ্ছে। 2018 জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের বিবৃতি, শহীদুল আলমকে মুক্তির আহ্বান। 2020 সিরাজগঞ্জে 1200 কোটি টাকার ভুয়া চেক উদ্ধার, যুবলীগ নেতাসহ 3 জন গ্রেফতার। 2021 নোয়াখালীতে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা। 2022 ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের উপর ছাত্রলীগের হামলা। 2023 অর্থনীতি মন্থর, বিনিয়োগ কমছে। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি 2010 সালের সংবাদ। 6 মাসে 452 শিক্ষার্থী হল ছেড়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। শিক্ষার্থীদের নিরাপদ আবাসনের অধিকার কেড়ে নেওয়া কি সরাসরি তাদের শিক্ষার অধিকার হরণ করা কিনা, এবং এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই পরিস্থিতি কিছুটা বদলেছে? বিষয়টা হলো যে আমরা শিক্ষা যে ব্যবস্থাপনাটা করেছি, শিক্ষা দেওয়ার যে অপরচুনিটিটা সাধারণ ছাত্রদের কাছে দিয়েছি, সেটা পূর্ণাঙ্গ না, সম্পূর্ণ অপূর্ণাঙ্গ। আমাদের এই যে বড় বড় 4টা বিশ্ববিদ্যালয় যেটা আগে ছিল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর, এই বিশ্ববিদ্যালয়গুলিতে আগের যে ছাত্র সংখ্যা এবং আগের যে হল এবং আবাসনের ব্যবস্থা, তার চেয়ে আমরা ছাত্র সংখ্যাকে প্রায় দ্বিগুণ, 3 গুণ কোনো কোনো ক্ষেত্রে করে ফেলেছি। কিন্তু আমাদের ছাত্রদের আবাসন সমস্যাটাকে আমরা কখনো সমাধান করি না। এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়নি, যাতে আপনার এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে তাদেরকে জিম্মি করে রাজনৈতিক কর্মী কিংবা গুন্ডাপান্ডায় পরিণত করা যায়, যেটা আপনার এই গত 16-17 বছর ধরে আওয়ামী লীগ সরকার করেছে। তাদের হলগুলিকে তারা একটা রিক্রুটিং সেন্টার বানিয়েছে, সেখানে
নতুন ছেলেরা যখন পড়তে এসেছে তাদেরকে গণরুম গেস্ট রুমে নিয়ে যে অত্যাচার নির্যাতনের মাধ্যমে তাদেরকে তাদের মানে এই ছাত্রলীগে যোগদানে বাধ্য করেছে। এই প্রবণতা কি গত 16 বছরে শুরু হয়েছে, না এই সংস্কৃতি আরো আগের? এটা সংস্কৃতিটা আপনার ধরেন আমরা যদি পূর্ব পাকিস্তান আমলটাকে হিসাব করি, তখন পর্যন্ত বাংলাদেশে এই হলের সিট সংখ্যা কখনোই অপ্রতুল ছিল না। যতটুকু ছাত্র ভর্তি হতো ততজন মোটামুটিভাবে সিট পেত, প্রয়োজন যাদের ছিল তারা। কিন্তু এরপর থেকে আমরা ধীরে ধীরে আমাদের দেশটাকে যখন আমরা গ্রো করতে চেষ্টা করেছি, আমাদের শিক্ষাগুলোকে আমরা আরেকটু ছড়িয়ে দিতে চেষ্টা করেছি, তখন সারা দেশ থেকে মানুষ এসেছে এই 4টা বিশ্ববিদ্যালয়। সেই সময়ে আপনার বিভিন্ন বিভাগে, এই ধরেন রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, বাংলা, সেসব বিভাগে ছাত্র সংখ্যা আগে যদি 50টা থাকতো, এখন হয়েছে 150 জন প্রতি বছরে। তো এই 150 জনের জন্য যে আরও 100টা সিট তৈরি করা দরকার ছিল, সেই জিনিসটা করা হয় নাই। এবং এইটা ধীরে ধীরে যখন প্রকট হয়েছে, তখন সেটার থেকে এই বেনিফিট নেওয়ার চেষ্টা করেছে এই রাজনৈতিক দলগুলো। এর আগে সংকটটা যেহেতু অতটা প্রকট ছিল না, সেই কারণে এটার পিছনে ওইভাবে সময় বা মেধা দ্বারা নজর পড়েনি। কিন্তু এই গত 16 বছরে আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েটে যে আবরার ফাহাদকে হত্যা করা হলো, এই সবগুলি কিন্তু মানে একটা সুতায় গাঁথা। হ্যাঁ, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলি হলে। এটি কি শুধুমাত্র আবাসন সংকটই প্রধান, না এর পেছনে জাতীয় রাজনীতিরও কালো দৃষ্টি বা খারাপ দৃষ্টি? এটা দুটো দিক আছে, একটা হলো সামাজিক দিক, আর একটা হলো এই যে অভাবের দিকটা, যে আপনার সিট নেই। আর দ্বিতীয়টা হলো যে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে, আপনারা পড়েছেন, আমরা পড়েছি, কখনো আমরা শুনি না যে র্যাগ আছে, যে একটা নতুন ছেলে বা মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তার সাথে অন্যায় অশালীন আচরণ করে তাকে বাধ্য করা। এই জিনিসটা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছিল না, কিংবা এই চিটাগাং রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে ছিল না। এই জিনিসটা হয়েছে গত 15 বছরে। যে আপনার তখন যেহেতু তারা পলিটিক্যালি মোটিভেটেড গুন্ডাবান্ডা ছিল, হলে থাকতো, তারা আপনার প্রথমেই ছাত্র যারা নতুন ভর্তি হয়েছে তাদের মনোবলটা ভেঙে দিত র্যাগিংয়ের মাধ্যমে। তারপরে তাদেরকে এই হলের গেস্ট রুম, এই গণরুম, এগুলিতে নিয়ে তাদেরকে মিছিল মিটিংয়ে যেতে বাধ্য করতো এবং তাদেরকে এক হিসেবে রিক্রুট দেখাতো। কিছুটা তো বদলেছে পরিস্থিতি, এক হিসেবে বদলেছে যে এখন ওই রাজনৈতিক অত্যাচারটা প্রকাশ্য নেই, কিন্তু আপনার এখন পর্যন্ত হলগুলিতে কিন্তু একটা রাজনৈতিক দলের বদলে আর একটা রাজনৈতিক দলের প্রভাব রয়েই গেছে। মানে জাস্ট মানে রেজিম চেঞ্জ হয়েছে, হয়তো বিভীষিকার অংশটা কমেছে, কিন্তু এখনো শেষ হয়নি। জি ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো একই বিষয়ে। সাইদ ইকবাল মাহমুদ টিটু, আপনিও নিজেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং হলে থেকেই পড়াশোনা করেছেন, এবং হল রাজনীতি আপনার খুবই নখদর্পণে। সেই জায়গা থেকেই প্রশ্ন করতে চাই, এমন বাস্তবতায় কিন্তু ডাকসু নির্বাচনের পরে জাকসু নির্বাচন, এরকম ছাত্র সংসদ নির্বাচনগুলো হতে যাচ্ছে। সংকট কিন্তু পুরোটা কেটে যায়নি, যে রাজনৈতিক প্রভাব, এই প্রভাবের মধ্য থেকে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় সেটি, এবং ছাত্র সংসদকে কিন্তু ছায়া সংসদ বলা হয়, জাতীয় সংসদের আদলেই বলা হয়, সেই জায়গাটা আপনি কতটা নির্বিঘ্ন দেখছেন, বা এখানে কি আসলে ছাত্ররা ফ্রি চলতে পারবে বা ভোট দিতে পারবে? আমাদের এই যে আজকের যে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রাপ্তির পিছনে আমাদের ছাত্র সমাজের অবদান সবচেয়ে বেশি, এবং সেক্ষেত্রে ঢাকা 52, 71, 90, 24, এবং সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে অগ্রগণ্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে আমার ভর্তি হওয়ার পরের প্রথম যে অভিজ্ঞতা, সেটি হচ্ছে তীব্র আসন সংকট, এবং গণরুমেও সবসময় সিট পাওয়া যেত না, এবং অনেক ক্ষেত্রেই ছাত্র মানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলি অনেক সময় প্রথম বর্ষের ছাত্রদের পাশে এসে দাঁড়িয়ে ওই সংগঠনের সিনিয়ররা তাদের সিটে ডাবলিং করে অনেক সময় ছাত্রদেরকে রাখতো আর কি। শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমাদের স্বাধীনতার আগে এবং পরে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলিকে আমরা প্রকৃত জ্ঞান চর্চার কেন্দ্র হিসাবে তৈরি করতে পেরেছি কিনা, বা আমাদের সেই উদ্দেশ্য ছিল কিনা। যদি সেটা থাকতো তাহলে আমরা এই যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট, আপনার যথাযথভাবে সেমিনার কক্ষ থাকে না, লাইব্রেরি রুমের আসন সংকট থাকে, ইচ্ছা থাকলেও আপনি লাইব্রেরিতে গিয়ে পড়তে পারছেন না কারণ লাইব্রেরি ফুল থাকে। আমি সেন্ট্রাল লাইব্রেরিতে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে
অনেক সময় সেন্ট্রাল লাইব্রেরিতে পড়াশোনা করতে গেলেও ওই সময়ের কথা বলছি আমি যে সময় ছিলাম, যে আসলে বসার জায়গা ছিল। ছাত্র রাজনীতি এবং যে ছাত্র সংগঠনের প্রভাবের কারণেই মূলত বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু না, শুধু ছাত্র সংগঠনের প্রভাবের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়েছে আমি সেটা মনে করি না। আমি এই ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব এবং আমাদের পরিকল্পনার অভাব, এই যে ক্রমাগত আপনি এক একটা বিশ্ববিদ্যালয়ে আপনি নতুন নতুন বিভাগ খুলছেন, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন অসংখ্য বিভাগ এবং প্রতি বছর আপনি সেখানে ছাত্র ভর্তি করছেন, কিন্তু তারা কোথায় থাকবে সেটা কিন্তু আপনার চিন্তায় নাই। তো সেই ক্ষেত্রে আপনি যখন এই যে আবাসন সংকটটা তৈরি করলেন, তখনই এই যে ছাত্র সংগঠনগুলির পক্ষে এই যে প্রথম দিকে ছিল ছাত্রদের পাশে দাঁড়ানো, পরবর্তীতে হয়ে গেছে এটা রাজনৈতিকভাবে ব্যবহার করার হাতিয়ার, যেটা আমাদেরকে জিয়া ভাই বলল। এবং বিগত 15 বছরে অনেক বিভাগ সৃষ্টি করা হয়েছে, অনেকগুলি হলের অবস্থা এতই নাজুক যে এগুলি এখন আসলে এক ধরনের মৃত্যুকূপে পরিণত হয়েছে। এরকম বাস্তবতায় যদি আসলে ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচন অনেক ধরনের নতুন ইকুয়েশন জন্ম দিতে পারে বলে আপনি মনে করছেন? দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, সেই রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র সংসদ নির্বাচনগুলি এখনই খুব তাড়াহুড়া করে ফেলতে হবে। আপনি দেখুন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও সম্পূর্ণভাবে সরকারের খুব নিয়ন্ত্রণে আছে, সেটা বলা যাবে না। মব তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, মব কারা তৈরি করছে সেটাও আমরা জানি। এবং সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের না চাওয়ার পিছনে কিছু নাই। অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হোক আমরা চাই, কিন্তু উপযুক্ত পরিবেশ তৈরি করে ছাত্র সংসদ আরো ভালো করা এবং সেই ক্ষেত্রে আপনার ছাত্র রাজনীতি জাতীয় রাজনীতির বাইরের কিছু না। জাতীয় রাজনীতিতে প্রভাব পড়ে, অবশ্যই জাতীয় রাজনীতির প্রভাব ছাত্র রাজনীতিতে পড়ে। জাতীয় রাজনীতিতে আরও উন্নত সংস্কৃতি চর্চা হওয়ার পরে ছাত্র সংগঠনগুলি যদি ছাত্র ক্যাম্পাসগুলিতে নির্বাচনের রাজনীতিতে যায়, আমার সেই ক্ষেত্রে মনে হয় যে নির্বাচন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তখনই সম্পন্ন। জি, সাদিক ইকবাল মাহমুদ টিটু, আরেকটি বিষয় আপনার নজরে আনতে চাই। 2011 সালের একটি খবর, সেটি হচ্ছে নিয়োগে দলীয় বিবেচনার কারণে প্রতিষ্ঠানগুলো কার্যকর হয় না, এরকম একটি খবর ছিল 2011 সালে। কিন্তু তারপরেও আমরা দেখেছি যে সর্বশেষ এই অভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু নিয়োগে আসলে এক ধরনের বিবেচনা করা হচ্ছে। এটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কতটা সুখকর? ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত যদি এখনো নিয়োগের ক্ষেত্রে, মানে আপনি সেই ধারাবাহিকতা থেকে আমরা বেরোতে পারলাম না কেন অভ্যুত্থান পরবর্তী সময়েও? প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়োগের ক্ষেত্রে সবার আগে বিবেচিত হওয়া উচিত তার যোগ্যতা এবং তার সততা, তার ওই প্রতিষ্ঠানের প্রতি তার অঙ্গীকার। এই 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে কি শুধু রেজিম চেঞ্জ হলো মাত্র? না, শুধু রেজিম চেঞ্জ হয়েছে মাত্র এটা আমি মনে করি না, কিছু পরিবর্তন তো হয়েছে। আর আসলে আপনি 17 বছর যখন আপনি একটা সংস্কৃতির মধ্যে আপনার মনোজগৎ তৈরি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই পরিবর্তনটা আপনি 1 বছরের মধ্যেই পেয়ে যাবেন না। কিন্তু 1 বছর পরে এসে হচ্ছে নতুন পদায়ন বা নিয়োগ, সেক্ষেত্রে রাজনৈতিক পরিচয়টাকে এক ধরনের কিন্তু বিবেচনায় রাখা হচ্ছে। এই ক্ষেত্রে আপনার রাজনৈতিক পরিচয় দেশের কোনো প্রতিষ্ঠানের মানে একদম সর্বোচ্চ পদ বা কিছু দুই একটা পদের ক্ষেত্রে থাকতে পারে। এখন রাজনৈতিক সেটা একটা মাইনর পার্সেন্টেজ থাকলে, সেটা একটা মাইনর পার্সেন্টেজ না, একজন লোকের একটা রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে, তাই না? কিন্তু সে সৎ কিনা, সে দক্ষ কিনা, সে যোগ্য কিনা, এবং সে দেশের প্রতি, সে ভবিষ্যতের প্রতি তার অঙ্গীকার রয়েছে কিনা। আমি এক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ঘটনার উল্লেখ করতে চাই। একটা নিয়োগের ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে একজনের নাম প্রস্তাব করে বলা হয়েছে যে উনি এর পূর্ববর্তী সরকার, যেটা মুজিব সরকারের খুব ঘনিষ্ঠ ছিলেন। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে প্রশ্ন করে যে সেই লোকটা যোগ্য কিনা, সে অসৎ কিনা। বলেছেন না, সে যোগ্য, সে অসৎ নয়। তাহলে তার নিয়োগের ক্ষেত্রে তো কোনো সমস্যা থাকার কথা নয়। জিয়াউর রহমানের এই যে নীতিটা আপনার প্রয়োগ করতে হবে। রাজনৈতিক বিশ্বাস বিভিন্ন জনের বিভিন্ন থাকতে পারে, কিন্তু সে যদি সৎ হয় এবং তার মধ্যে যদি ন্যায় বোধ থাকে, এবং সে যদি যে প্রতিষ্ঠানে আপনি তাকে নিয়োগ দিবেন সেই প্রতিষ্ঠানের স্বার্থের প্রতি যদি সে অঙ্গীকার আবদ্ধ থাকে, তাহলে তার রাজনৈতিক বিশ্বাস এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারপরে আপনি মাঝে মাঝে দেখবেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে এক ধরনের ট্রল হচ্ছে বা আলোচনার মানে ট্রেন্ডে চলে আসছে, এটি নিশ্চয়ই খেয়াল করেছেন। তাহলে এটি কেন? এটি তো হওয়ার উচিত। এটা এই যে ট্রলটা এখন হচ্ছে, আপনি যে গত 17 বছরে যে মাফিয়া সরকারের যারা আপনার বিভিন্ন পদে পদায়িত ছিল,
বা বিভিন্ন দায়িত্ব পালন করেছে, এরা এত নির্লজ্জভাবে সরকারের পদলেহন করেছে যে সেটা ছিল যে বেসিক যে নর্মস, যেটা ঠিক আছে, যে আপনার সে সৎ থাকবে, সে তার সংগঠনের প্রতি কমিটেড থাকবে, সে দক্ষ হবে, যোগ্য হবে, এইটাকে সম্পূর্ণভাবেই ভুলুণ্ঠিত করা হয়েছে। যেই কারণে ওই সময়ে যারা ছিল তারা তো বিভিন্ন সময় এই সুবিধাটা নিয়েছে, এবং সেই লোকগুলিকেই যখন আবার পুনর্নিয়োগের কথা আসে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, তখন এই ট্রলটা হয়। আবার ওই ট্রলটা আবার অনেক ক্ষেত্রে ঢালাওভাবে না হলে ভালো হয়, যে একটা লোক হ্যাঁ আওয়ামী লীগের আমলে সে গুরুত্বপূর্ণ পদে ছিল, এখন আবার দেখা দরকার যে সে লোকটা ওই সময় কি সততার সাথে কাজ করেছে কিনা। জি ভাই, গত রিজিমে আসলে সৎ আমলা এবং যোগ্য আমলা, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যেটি টিটু ভাই বললেন যে, এবং এই রিজিম পরিবর্তনের পরেও কিন্তু আমরা রাজনৈতিক পরিচয় বিভিন্ন পদায়ন নিয়োগের ক্ষেত্রে কিছুটা প্রাধান্য পাচ্ছে বলে আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে। আপনি সঠিক দিকেই দৃষ্টি নিবদ্ধ করেছেন। প্রথম কথাটা হলো গত 17 বছরে বা 15 বছরে বিশেষ করে আপনার দেশের যে বড় বড় প্রশাসনিক পদগুলো আছে, হ্যাঁ, যেমন আপনার ধরেন যদি আপনি সচিবালয় কেন্দ্রিক পদের কথা চিন্তা করেন, যে যুগ্ম সচিব থেকে আপনার সচিব পর্যন্ত বা সিনিয়র সচিব পর্যন্ত প্রত্যেকটা পদে প্রত্যেকটা মানুষকে আপনার সিলেক্ট করেছেন শেখ হাসিনা। তার আগে তাদের পরিবারে যে ভদ্রলোককে নিয়োগ করা যেতে পারে সেরকম ভদ্রলোক যারা আছেন বা ভদ্রমহিলা, তাদের পরিবারে কেউ কখনো আওয়ামী লীগের বাইরের কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন কিনা সেটা নিশ্চিত করা হয়েছে। তারপরে তারা নিয়ে এসছে শেখ হাসিনার কাছে, তিনি সিলেক্ট করে দিয়েছেন যে না, তাকে পদোন্নতি দেওয়া, এইভাবে হয়েছে। এবং এই যে লোকগুলি যারা পদোন্নতি পেয়েছেন, স্বাভাবিকভাবেই এরা মেধার প্রথম দিকের মানুষ না। তারা ধরেন আপনার একটা ব্যাচে যদি 500 জন অফিসার নিয়োগ হয়ে থাকেন, দেখা গেল যে এরা হলো 400-র পরের অফিসার। আপনার যেসব মানুষের ডেপুটি সেক্রেটারি হিসাবে রিটায়ার করার কথা, তারা সিনিয়র সেক্রেটারি হিসাবে রিটায়ার করেছেন, আর যাদের সেক্রেটারি হওয়ার কথা তারা ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি হিসাবে রিটায়ার করেছেন। এইটার বিষয়টা হলো যে আপনি কতটুকু আপনি দিতে পারেন দেশকে বা সরকারকে, এখানে দেশ না, সরকারকে আপনি দিতে পারেন কিংবা সরকার দলকে আপনি দিতে পারেন। আপনার ওই সময়কালে যারাই উচ্চাভিলাষী হয়েছেন তারাই সবাই হয়ে গিয়েছেন মুজিব প্রেমী, হাসিনা প্রেমী, এইসব ইয়েতে, এবং তাদেরকে পুরস্কৃত করেছেন শেখ হাসিনা এইসব বড় বড় পদ দিয়ে। এবং যারা আরও তেলবাজিতে আরও উপরে ছিলেন তাদেরকে আরও অতিরিক্ত সময়ের নিয়োগ দিয়েছেন, চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে আবার নিয়ে গেছেন। যেমন যে বিভিন্ন সচিবদেরকে রিটায়ার করার পরে তাদেরকে নিয়ে গেছেন পিএসসিতে, নিয়ে গেছেন নির্বাচন কমিশন, এই দুর্নীতি দমন কমিশন, এইগুলিতে। এখানে বিষয়টা ছিল যে এইটা আপনি তো বলেন যে এটা হলো মাফিয়া রেজিম ছিল। মাফিয়া মানে কি, এটা শেখ হাসিনা যেটা কায়েম করেছিলেন এটা একটা গোষ্ঠী শাসন। হ্যাঁ, তার শেখ বংশের যারা মানুষ, তারা তো নর্মালি শিক্ষিত না, অশিক্ষিত, কিন্তু তাদেরকে যারা সেবা টেবা দিয়েছে তাদেরকে তারা প্রমোট করেছেন। কারণ শেখ পরিবারে সচিব হওয়ার মতো কোনো লেখাপড়া জানা মানুষ ছিল না। এখন বর্তমানের কথা যেটা আপনি বললেন যে এই সময়েও এরকম হচ্ছে কিনা, 5ই আগস্টের পরে যে আপনার কিছু মানুষকে ওএসডি করা হয়েছে, কিছু মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে, কিন্তু তাদেরকে রিপ্লেস করেছেন কারা? যে লোকগুলি যারা শেখ হাসিনা সরকারের সময় অতিরিক্ত সচিব ছিলেন তারা সচিব হয়েছেন। এখানে তো কোনো পরিবর্তন হলো না। কারণ হলো যে আপনার, আমি তো বলেছি যে এর আগেও বলেছি যে যারা শেখ হাসিনার শাসনামলে যুগ্ম সচিব থেকে সচিব বা সিনিয়র সচিব হয়েছেন, প্রতিটা মানুষ শেখ হাসিনার এন্ডোর্সমেন্ট নিয়ে হওয়া। নির্বাচনমুখী বাংলাদেশে এরা কতটা ভয়ঙ্কর হতে পারে বা এরা স্যাবোটাজ করতে পারে কিনা, এরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা যদি 1996-এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে তারা কি ধরনের ভয়ঙ্কর হতে পারে। আপনার 1996 সালে তখন একটা নির্বাচিত সরকারকে আপনার তার বিরুদ্ধে আমলা বিদ্রোহ করলো ওই ডক্টর মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে, এবং সেই সময় যারা এবং আবু আলম শহীদ খান তখন অত্যন্ত জুনিয়র কর্মকর্তা ছিলেন, তিনি ছিলেন তখন সিনিয়র সহকারী সচিব ছিলেন, হ্যাঁ তিনি ভূমিকা রেখেছেন। শুধু তিনি না তো আরও অনেকে রেখেছেন, এবং এই মানুষগুলি আপনার কেউই কিন্তু শাস্তির মুখোমুখি হন নাই। এই যারা এই জনতার মঞ্চে ছিলেন তারা সবাই নিশ্চিন্তভাবে চাকরি করে চলে গেছেন।
আবু আলম শহীদ খানের কথা বললেন, তিনি কর্মজীবনে আমার উচ্চতর কর্মকর্তা ছিলেন, আমার বস ছিলেন। তিনি কিন্তু অত্যন্ত যোগ্য মানুষ এবং তার যে আনুগত্যটা সেটা পরিষ্কার ছিল, রিজিমের প্রতি ছিল। হ্যাঁ, এটা পরিষ্কার ছিল এবং পুরস্কৃত হয়েছেন এবং তিনি সব মিলিয়ে ভালো করেছেন। কিন্তু তার যে আনুগত্যটা সেটা একটা সচিব পর্যায়ে যখন একজন মানুষ যান তখন তার হওয়া উচিত আনুগত্য দেশের প্রতি, অন্য কারোর প্রতি না। কারণ সরকার, আপনি মনে করেন যদি 100 জন কর্মকর্তা থাকে তারা প্রত্যেকেই দেশপ্রেমিক হয়, সরকার তো বাধ্য হবে তাদের মধ্য থেকেই সচিব নিয়োগ করতে, কোনো উপায় নাই। কিন্তু আমরা প্রলোভনে পড়ে যাই, আমরা আমাদের আনুগত্যটা বিক্রি করি পদের বিনিময়ে। এর ফলে দুটো জিনিস ঘটে, এক হলো অযোগ্য মানুষরা সামনে এগিয়ে যায় আর যোগ্য মানুষরা পিছিয়ে যায়। আপনি দেখবেন বহু মানুষ, আমার পরিচিত, আমার সাথে কর্মজীবন একসাথে কাজ করেছে, সেসব মানুষ আপনার এই ব্যাচের প্রথম দিকের মানুষ, তারা আপনার ডেপুটি সেক্রেটারি হিসাবে রিটায়ার করেছে। মানে অবিশ্বাস্য, যে মানুষটার হওয়ার কথা সেক্রেটারি কিংবা ক্যাবিনেট সেক্রেটারি, তিনি রিটায়ার করেছেন অ্যাজ ডেপুটি সেক্রেটারি। চিন্তা করতে পারেন যে একটা মানুষের জীবনে যারা সরকারি চাকরি বা ক্যাডার সার্ভিসে আসেন তাদের তো একটাই মাত্র যে মানে প্রত্যাশা, আকাঙ্ক্ষা যে তারা একসময় তাদের সার্ভিসের শীর্ষ পদে যাবেন। কিন্তু তাদেরকে, এবং তারা ওই সময়কালে যারা রিক্রুটেড হয়েছেন, যারা চাকরিতে এসছেন, তখন সরকারি চাকরিটা কিন্তু খুব লোভনীয় চাকরি ছিল না। মানে পরবর্তীতে 15 সালে যে বেতন কাঠামোতে এটা লোভনীয় হয়েছে, তার আগে এটা ছিল খুব সাধারণ অন্য যে কোনো চাকরির মতো। তো সেই সময় যারা এসছেন তারা দেশকে ভালোবেসে এসছেন এবং যারা দেশের এই যে প্রশাসনিক কাজে কন্ট্রিবিউট করতে পারবেন সেসব মানুষরা সেভাবে এসছেন, সেই মানুষগুলিকে বঞ্চিত করা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী 1 বছর পেরিয়ে গেছে এবং দ্বিতীয় বছরে সামনে এগোচ্ছি এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরেই আমরা আগাচ্ছি। ঠিক এই সময় আমাদের যে অভ্যুত্থানের যে পক্ষের শক্তিগুলোর মধ্যে এক ধরনের অনৈক্য, এক ধরনের ভিন্ন সুর বা নির্বাচন নিয়ে নানান বিভেদ দেখা দিয়েছে। এটি আসলে আমাদেরকে কতটা বাধাগ্রস্ত করতে পারে বা এই আচরণটা কেমন হওয়া উচিত রাজনৈতিক দল বা সরকারের বিভিন্ন স্টেক আছে যারা এখন মানে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি কিন্তু পরস্পরের বিরুদ্ধে এখন কথা বলছেন, তাদেরকে বুঝতে হবে যে তাদের এই অনৈক্য এবং বিভেদের কারণে কারা লাভবান হচ্ছে স্বৈরাচার। আপনি দেখবেন গণতন্ত্র যদি আদৌ না ফেরে, হ্যাঁ, আপনি দেখেন সৈয়দ আব্দুল আহমদ বলেছেন যে আমলা বিদ্রোহ হতে যাচ্ছে। আপনার এই বিভিন্ন সময় আপনি দেখবেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা টক শোতে কথা বলেন সামাজিক মাধ্যমে, তারা এখন পতিত স্বৈরাচারের পক্ষে বলছেন। তারা বলছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে গ্রহণযোগ্য হবে না। আর এর আগের যে 4টা নির্বাচন হয়েছে বাংলাদেশে, 2008, 14, 18, 24, একটা নির্বাচনও কি গ্রহণযোগ্য? একটা নির্বাচনও কি নিরপেক্ষ? হয়নি। তারা তো এগুলি নিয়ে কথা বলেন নাই। 2014-তে, 2024-এ বিএনপি নির্বাচনে যায় নাই, তাকে ছাড়া নির্বাচন হয়নি। কই, তারা কি তখন কথা বলেছিলেন? আজকের যারা বড় বড় টকশোতে কথা বলেন, এই যে আমাদের কলিমুল্লাহ সাহেব, তিনি জানি পপের মাধ্যমে এই নির্বাচনগুলিকে তিনি বৈধতা দিয়েছেন না। এখনকার যারা টকশোতে কথা বলছেন তারা ওইগুলি দেওয়ার চেষ্টা করছেন। এই জন্য বলি যে আমাদের যারা রাজনীতিতে আছেন, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে 15-16 বছর ধরে একসাথে আন্দোলন করেছেন, তারা নিজেদের এই অনৈক্য এবং বিভেদকে ভুলে যান এবং দেশকে যদি ভালোবাসেন তাহলে একসাথে হয়ে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গঠন করেন। যে এই অনৈক্য আমাদেরকে, যে আমরা যে গণতন্ত্রের লক্ষ্য নিয়ে এগোচ্ছি, সেই লক্ষ্য আসলে চ্যুত হতে পারে কিনা? হ্যাঁ, সে লক্ষ্য চ্যুত হতে পারে। আমাদের বাংলাদেশ নিয়ে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে এবং পতিত স্বৈরাচার এবং এই মাফিয়া রেজিমকে আপনি খুব দুর্বলভাবে দেখলে হবে না। তাদের এখনও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে অনেক তাদের একদম অন্ধবিশ্বাসী লোকজন রয়ে গেছে। তারা বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের আগামী দিনের যে জাতীয় নির্বাচনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে এবং সেই ক্ষেত্রে মানে রাজনৈতিক দলগুলি তাদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার মধ্যে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার যে প্রচেষ্টা, সেটি ফলাফল আমরা সহসাই দেখতে পাবো। না, দেখতে পাবো, কিন্তু এরই মধ্যে এটা না হলে ওটা করা যাবে না, ওটা না হলে ওটা করা যাবে না। এই বিষয়গুলি রাজনৈতিক, এখানে কি মানে একেবারে রিজিড না থেকে কিছুটা ফ্লেক্সিবল হওয়া? আমার মনে হয় যে কিছুটা ফ্লেক্সিবল হওয়ার তো অবশ্যই প্রয়োজন এবং সেই ক্ষেত্রে ফ্লেক্সিবল
মানে হওয়া সম্ভব, আমাদের এবং রাজনৈতিক দলগুলির ফ্লেক্সিবল পক্ষে না হওয়া হলে সম্ভব। আসলে বাংলাদেশ বেকায়দায় পড়ে যাবে। বাংলাদেশ বেকায়দায় পড়বে এবং ফ্লেক্সিবল, আমার নির্বাচন দরকার, নির্বাচন দরকার। এখন নির্বাচনকে অন্তর্বর্তীকালীন এই সরকার প্রয়োজনটাকে কিন্তু যদি নির্বাচনমুখী। কেউ ব্ল্যাকমেইল করার চেষ্টা করে যে এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই মানসিকতা থেকে সবার বেরিয়ে আসতে এটি হবে। তারা কেন করছেন আসলে? এটা এক ধরনের আপনার কি আপনার মনে হয়? বার্গেনিং চিপ হিসাবে ব্যবহার করছে। প্রত্যেকের কাছ থেকে কিছু রাজনৈতিক সুবিধা চায় এবং সেই রাজনৈতিক সুবিধার ক্ষেত্রে যে আপনার যে বার্গেনিং, যেটা সেই বার্গেনিংয়ের প্রয়োজনেই তারা এগুলি করছে বলে আমার কাছে এখনো মনে হয়। একেবারে কি রেটরিক সব রেটরিক তা না, কিছু কিছু ক্ষেত্রে তাদেরও তো একটা রাজনীতি আছে, প্রত্যেকেই মানে তার স্ব দলগুলো তাদের রাজনীতি করছে। তাদের রাজনীতি আছে, তারা সেই রাজনৈতিক তাদের যে রাজনৈতিক অঙ্গীকার, সেই রাজনৈতিক অঙ্গীকারের প্রশ্নে অনেক ক্ষেত্রে ভিন্নমত পোষণ করছে। তারা তাদের রাজনৈতিক শক্তিমত্তা দেখাতে চাচ্ছে, তারা তাদের বক্তব্যের মাধ্যমে জনমত তাদের পক্ষে আনার চেষ্টা করতেছে। কিন্তু তারপরেও আমি মনে করি যে এখনো সুযোগ আছে এই অভ্যুত্থানের যে পক্ষের শক্তিগুলি, তাদের মধ্যে আমার মনে হয় যে আরও একটু মানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলোও নিজেরাও উদ্যোগ নিতে পারে যে ঠিক আছে, আমরা নিজেরা কোন কোন বিষয়গুলিতে আমাদের মধ্যে চরম বিরোধ আছে, আমরা মানে সমাধান করতে না পারলেও মাঝে মাঝে যদি একসাথে এক টেবিলে বসা যায়, কথা বলা যায়, যে না ঝগড়া করবো না, আমরা কথা বলবো, সেই ক্ষেত্রে আমার মনে হয় দেশের রাজনীতিতে এই যে আপনি যে অবস্থাটা আমাদের কাছে এখন মনে হচ্ছে যে এটা গুমোট অবস্থা, হয়তো সামনে আরো গুমোট হবে, সেটা কিন্তু আবার পরিবর্তিত হয়ে যেতে পারে যদি রাজনীতিবিদরা ইতিবাচক পথেই ফিরে এবং এক ন্যূনতম তাদের মধ্যে একটা আলাপ আলোচনা এবং একটা সামাজিক দেখা সাক্ষাৎ যদি হয়। জি, ধন্যবাদ সাইদ ইকবাল মাহমুদ টিটু আপনাকে, ধন্যবাদ জিয়া আহমেদ আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।